দুবাই ক্রিক টাওয়ার ১৩০০ মিটারের রেকর্ড ব্রেকিং উচ্চতায় পৌঁছানো প্রথম টাওয়ার, একটি স্থাপত্যের মাস্টারপিস যা বিশ্বের সবচেয়ে লম্বা মানবসৃষ্ট কাঠামো হিসেবে ডিজাইন করা হয়েছে। নির্মাণ শুরু করা হয় ৬ বছর পরে। টাওয়ারটি কেবলমাত্র রয়েছে ভিত্তি, মাটির উপরে কোনো কাজ করা হয়নি এবং দুবাই ক্রিকের মাস্টার প্ল্যানের একটি ক্ষুদ্র অংশই নির্মিত হয়েছে। তাহলে কি হয়েছে? এই ১৩০০ মিটার লম্বা মেগা প্রজেক্টটি কি আনুষ্ঠানিকভাবে ব্যর্থ হয়েছে? চলুন খুঁজে বের করা যাক। যদিও দুবাই ক্রিক টাওয়ারটি ইতিমধ্যে নিজস্বভাবে বিশাল, এটা আরও উল্লেখযোগ্য কিছু অংশ। টাওয়ারটি ক্রিক হারবার মেগা প্রজেক্টের কেন্দ্রবিন্দু, যা দুবাই ক্রিকের তীরে অবস্থিত। ৪৫০টিরও বেশি প্রজাতির প্রাণী সহ একটি সুরক্ষিত বন্যপ্রাণী জলাভূমির ঠিক পাশে। ক্রিক হারবার মেগা প্রজেক্টটি সবচেয়ে আধুনিক পরিবেশগত সমাধান ব্যবহার করে বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্যের জন্য নিবেদিত। পরিবেশের উপর প্রভাব কমানোর জন্য প্রকল্পটি সবুজ স্থানের সাথে ছেদ করা হবে এবং সৌরশক্তি দ্বারা পরিচালিত হবে। দুবাই ক্রিক হারবার দুবাই হোল্ডিং এবং ইমার প্রজেক্টের মধ্যে একটি বড় যৌথ প্রকল্প হিসেবে শুরু হয়েছিল, যা বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু স্কাই স্ক্যাপচার বুর্জ খলিফা তৈরি হয়েছিল। এলাকাটি পরবর্তী ২০ বছরে নির্মিত হবে এবং ২ লাখেরও বেশি বাসিন্দা এবং ৪,৫০,০০০-এর বেশি জীবিত এবং কর্মজীবী মানুষের স্থান প্রদান করবে। এটি ভবিষ্যতের একটি অ্যাক্সেসযোগ্য এবং টেকসই শহর তৈরি করে বিশ্বের বৃহত্তম পথচারী অঞ্চলে পরিণত হতে চলেছে। কিন্তু ইমার প্রপার্টিজ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন দুবাই হোল্ডিংয়ের মধ্যে অংশীদারিত্ব হিসেবে যা শুরু হয়েছিল তা ২০২২ সালে গ্রীষ্ম ১০০% ইমার সম্পত্তিতে পরিণত হয়েছিল। ইমার প্রপার্টিজ $2 বিলিয়ন দুবাই হোল্ডিং কিনেছে এবং ৬ বিলিয়ন বর্গ কিলোমিটারের রিয়েল অ্যাসেটের উন্নয়ন এবং ভবিষ্যতের লাভের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। মোটামুটিভাবে দুইটি নিউ ইয়র্ক স্টান্ট পার্কের আকার। এটি দেখায় যে ইমার প্রপার্টিজ তার বড় পরিকল্পনা পরিত্যাগ করেনি এবং যাতে আমরা শীঘ্রই টাওয়ার নির্মাণের ধারাবাহিকতা দেখতে পাবো। সম্পূর্ণ হলে ক্রিক টাওয়ারটি হবে হারবারের কেন্দ্রবিন্দু এবং এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে উল্লেখযোগ্য কাঠামোগুলির মধ্যে একটি। ডিজাইনটি আজকে পরিচিত সবচেয়ে উন্নত গাণিতিক প্রযুক্তি এবং শারীরিক পদ্ধতির উপর ভিত্তি করে। মরুভূমির লিলি ফুলের আকারে একটি অতি লম্বা টাওয়ার তৈরি করা প্রায় অসম্ভব। একটি লম্বা পাতলা ফুল মিনারের ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়, যা মসজিদের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উচ্চতা অর্জন করতে টাওয়ারটি ১১০ কিলোমিটার ইস্পাত তারের দ্বারা সমর্থিত হয়, যা ভিজুয়াল ইফেক্ট তৈরি করতেও ব্যবহৃত হয়। ক্রিক টাওয়ারটি দিন ও রাতে উভয়ই আলো নির্গত করবে, আর সৌরশক্তি ও পানি সংরক্ষণের সাহায্যে এটি হবে সম্পূর্ণ স্বয়ংসম্পন্ন। স্বপরিষ্কার সম্মুখভাগ একটি টেকসই কুলিং সিস্টেম থেকে জল ব্যবহার করবে, খালি সোলার প্যানেল এবং ঝুলন্ত বাগান থেকে জল সংগ্রহ করবে। উপরোক্ত একটি শেডিং সিস্টেম এবং উইং দরজা আরও বেশি শক্তি সঞ্চয় করতে সাহায্য করবে। শীর্ষে একটি ডিম্বাকৃতির কুড়িতে 10টি পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম থাকবে, যার মধ্যে শহরের ৩৬০ ডিগ্রি ভিউ সহ পিনাকল রুম রয়েছে। তবুও ২০০ তলাগুলির মধ্যে শুধুমাত্র 20টি ব্যবহারযোগ্য হবে, যার অর্থ হলো টাওয়ারটিকে আকাশচুম্বী হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে না। ক্রিক টাওয়ার প্রাথমিকভাবে আমাদের সময়ের স্থাপত্য কর্তৃকের সাক্ষ্য প্রদান করে, একটি অসাধারণ আর্ট ইনস্টলেশন এবং অনুপ্রেরণামূলক পর্যটক আকর্ষণ হিসেবে কাজ করে। যদিও কাঠামোটির সঠিক উচ্চতা একটি গোপন রয়েছে। ৬ বছর আগে যখন নির্মাণ করা হয়েছিল তখন ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ক্রিক টাওয়ারটি ১ কিলোমিটারের বেশি উঁচু হবে। এটি ছিল কারণ আরেকটি রেকর্ড ব্রেকিং বিল্ডিং ১ কিলোমিটারে পৌঁছানো আশা হয়েছিল, যা দুবাইয়ের ৮২৮ মিটার বুর্জ খলিফাকে প্রথম স্থান থেকে ছিটকিয়ে দিয়েছে। সৌদি আরবের জেদ্দা টাওয়ার, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল মাত্র ৩ বছর আগে। বুর্জ খলিফা দুবাইয়ের যে লাভ এনেছে তা দেখলে সবচেয়ে উঁচু ভবনের বিশ্ব খেতাব তারা অযৌক্তিক বলে মনে করতে পারে। শহরে আরও ২০ মিলিয়ন দর্শক এবং বার্ষিক আয় ৩০ বিলিয়ন, যা প্রতি বছর ব্যয় করে। অনুপ্রেরণামূলক রেকর্ড ব্রেকিং স্থাপত্যকে মধ্যপ্রাচ্যে একটি অর্থনৈতিক কৌশল হিসেবে সঠিকভাবে দেখা হয়। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের খেতাব ধরে রাখা অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ক্রিক টাওয়ারটি ২০২০ সালে এক্সপোতে দুবাইয়ে খোলা হবে এবং একটি নতুন যুগের সূচনা করবে, যেমনটি ১৮৮৯ সালে প্যারিসে বিশ্ব মেলায় আইফেল টাওয়ার করেছিল। কিন্তু ২০১৮ সালের ভিত্তির কাজ শেষ হওয়ার পরেও সবকিছু থমকে যায়। আর আশ্চর্যের বিষয় হলো জেদ্দা টাওয়ার নির্মাণ কাজ থেমে যাওয়ার একই সময়ে এটি ঘটেছিল। তাই বর্তমানে দুটি প্রকল্প বহু বছর ধরে আটকে আছে। এটা কি হতে পারে যে দুবাই জেদ্দা টাওয়ারের সাথে কি ঘটছে তা দেখার সময় নিচ্ছে, বিশেষ করে কারণ তারা শীঘ্রই তাদের শিরোপা হারানোর ঝুঁকিতে নেই? নাকি সম্ভবত বিশ্বব্যাপী মহামারী এবং মন্দা এই মেগা প্রযুক্তিকে অনির্দিষ্টকালের জন্য থামিয়ে দিয়েছে? রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে জেদ্দা টাওয়ারটি ৩০০ মিটারে থেমে যায়, যেখানে দুটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বন্দী করা হয়েছিল। কয়েক সপ্তাহ পর তারা কারাগার থেকে মুক্তি পায় এবং নির্মাণ আবার শুরু করে। কিন্তু বেশি দিন না, মাত্র কয়েক বছর পরেই এক ঠিকাদারের সঙ্গে শ্রম সমস্যার কারণে পুরো মেগা প্রজেক্টটি আবার থমকে যায়। কোভিড মহামারী তখন অনির্দিষ্টকালের জন্য নির্মাণ বন্ধ করে দেয়।
কোভিড আঘাতের ঠিক আগে টাওয়ারটি বিকাশকারী নির্মাণ চালিয়ে যাওয়া এবং প্রকল্পটি শেষ করার জন্য একটি চীনা কোম্পানির সাথে একটি স্বাক্ষর চুক্তি করতে হয়েছিল। যখন মহামারী ছড়িয়ে পড়ে তখন এই নির্মাণ প্রকল্পগুলো বাতিল করা হয়েছিল। কিন্তু এই গল্পে আরও কি আছে? টাওয়ারের স্লোগান জাতির দ্বারা অনুপ্রাণিত বিশ্বের জন্য ডিজাইন করা হয়েছে। মহান স্থাপত্যের উচ্চতা আন্ডারলাইন করে, যার জন্য দুবাই বিখ্যাত হয়েছে। জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে যে দুবাই পাওনা শুধুমাত্র তেল আবিষ্কারের জন্য, এই মহামানিত্ব সাফল্য। এটি আসলে সরকারের করমুক্তি নীতি আইন, যা বিদেশি বিনিয়োগকারীদের সম্পত্তি কেনার অনুমতি দেয়, যা দুবাইকে আজকের স্থাপত্যের আশ্চর্য করে তুলেছে। তেল সঠিক দিকে একটি ধাক্কা ছিল, যা অন্যান্য বিনিয়োগকে সম্ভব করে তুলেছে, এবং 2018 সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ছিল আয়কর মুক্ত হওয়া সর্বশেষ ক্রমবর্ধমান অর্থনীতির একটি। অসংখ্য মুক্তকর অঞ্চলের জন্য ব্যবসা করা সহজ ছিল, কিন্তু জানুয়ারি 2018 থেকে সবকিছু বদলে গেছে। সংযুক্ত আরব আমিরাত মূল্য সংযোজন করে চালু করেছে, এবং এটি ছিল মাত্র শুরু। যদিও করের হার পরিমিত ছিল, এর মানে হলো যে ব্যবসাগুলিকে এখন করের গণনা করতে হবে এবং জরিমানা নিয়ে চিন্তা করতে হবে যদি তারা নতুন আইন মেনে না চলে। এবং 2021 সালে সংযুক্ত আরব আমিরাতে আরও একটি কর চালু করেছে, কোম্পানির লাভের উপর কর্পোরেট কর। ব্যবসা করা আরও জটিল হয়ে উঠেছে, কিন্তু এখানেই শেষ নয়। করের বোঝা ছাড়াও সংযুক্ত আরব আমিরাতকে অবশ্যই জাতিসংঘের এন্ডোজো 2030 এর জটিল এবং ব্যয়বহুল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। সংযুক্ত আরব আমিরাত 1971 সাল থেকে জাতিসংঘের সদস্য। নিউ ইয়র্ক এবং সবুজ টেকসই স্মার্ট বুদ্ধি অর্জনের লক্ষ্যে যা জলবায়ু এবং পরিবেশের ক্ষতি করে না। প্রতিশ্রুতি হলো ধ্বংসের হাত থেকে গ্রহকে বাঁচানো। নতুন প্রয়োজনীয়তার প্রতি বছর শুধুমাত্র পরিকল্পিত সময়সীমার ভিত্তিতে নয়, বরং নতুন বৈজ্ঞানিক গবেষণা এবং সুপারিশের ভিত্তিতে নির্ধারণ করা হয়। এর অর্থ হলো দুবাই ক্লিক টাওয়ারের জন্য মূল 1 বিলিয়ন বাজেট বর্তমান পরিস্থিতিতে প্রকল্পটি সম্পন্ন করার জন্য একবারে অপর্যাপ্ত। মহামারী এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের আরও একটি বড় কারণ হলো যে আরও বেশি সংখ্যক মানুষ টেলিকমিউনিং সুইচ করেছে। বড় অফিস ভবনগুলি খালি রেখে দিয়েছে। ইমার প্রপার্টিজ প্রায় পর্যাপ্ত সম্পত্তি বিক্রি করেনি, এবং সাধারণভাবে দুবাইতে ফ্ল্যাট এবং অফিসের প্রচুর পরিমাণে সরবরাহ রয়েছে। সুতরাং বর্তমান পরিস্থিতিতে পরিশোধের সম্ভাবনা কম এমন আরেকটি বড় ব্যবসায়িক বিনিয়োগ অনুসরণ করার সঠিক সময় বলে মনে হচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতের জন্য নতুন প্রবর্তিত কর্পোরেট কর, সবুজ প্রয়োজনীয়তা এবং ভাঙা সরবরাহ চেইন থেকে শুরু করে নতুন মানুষের আচরণ এবং পর্যটকদের আর্থিক সক্ষমতা সবকিছুই পরিবর্তন হয়েছে। দুর্দান্ত স্থাপত্য সর্বদা সময়ের সাক্ষী হয়েছে, তাই এটা আশ্চর্যের কিছু নয় যে সাম্প্রতিক বছরগুলিতে আমাদের বিশ্বব্যাপী যা অনুভব করেছে তাই দুবাই ক্লিক টাওয়ারের প্রতিফলিত হয়েছে, যার ভিত্তি একটি নতুন গৌরবময় ভবিষ্যতের জন্য একটি আশা, যা আশা করা যায় আমাদের উপর থাকবে। আপনি কি মনে করেন টাওয়ারটি কখনো সম্পন্ন হবে? নিচে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।